ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি টিউটোরিয়াল। আজ আমি তোমাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব তা হলো ভূমিরূপ প্রক্রিয়া বা জিওমরফিক প্রসেসের একটি অংশ বহির্জাত প্রক্রিয়া বা এক্সোজেনাস প্রসেস। পৃথিবীতে মহাদেশ ও মহাসাগরের পরে ভূত্বকের প্রধান ভূমিরূপ বা দ্বিতীয় ক্রমের ভূমিরূপ হলো পাহাড়, পর্বত, মালভূমি ও সমভূমি। এই দ্বিতীয় ক্রমের ভূমিরূপের উপর নকশা কেটে তৈরি হয় বিভিন্ন ধরনের ছোট ছোট ভূমিরূপ বা ভূদৃশ্য বা ল্যান্ডস্কেপ। ভূদৃশ্য তৈরি হয় বহির্জাত প্রক্রিয়ায়, আর বহির্জাত প্রক্রিয়ায় অংশ নেয় বা সক্রিয় হয় ভূপৃষ্ঠস্থ বিভিন্ন শক্তি, যেমন বায়ু, হিমবাহ, নদ নদী বা ভৌমজল, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গ ইত্যাদি। এসব প্রাকৃতিক শক্তি নানা পদ্ধতিতে ভূত্বকের আস্তরণ খুলতে থাকে এবং এরা অপ্রকাশিত অংশকে প্রকাশিত করে। এর ফলে ভূপৃষ্ঠে খোদাই হয় নানা ধরনের নকশা বা মূর্তি, যাকে বলে ভূমিরূপ বা ভূদৃশ্য। বহির্জাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রধান উপাদান হল আবহবিকার, নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ ও ভৌমজল। প্রাকৃতিক কারণেই এরা কাজ করে, তাই এদের বলা হয় প্রাকৃতিক শক্তি। এদের প্রত্যেকের কাজের ধরন বা পদ্ধতি আলাদা। যেমন আবহবিকার সস্থানিক অবস্থায় থেকে যান্ত্রিক, রাসায়নিক ও জৈবিক পদ্ধতিতে কাজ করে। নদী ও সমুদ্র কাজ করে ঘর্ষণ, অবঘর্ষ, দ্রবণ প্রক্রিয়ায়। বায়ু কাজ করে ঘর্ষণ ও অবঘর্ষ প্রক্রিয়ায়। হিমবাহ কাজ করে ঘর্ষণ ও উৎপাটন প্রক্রিয়ায়। এসব প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের কাছাকাছি অংশে অর্থাৎ সাবসারফেস অংশকে প্রতিনিয়ত উল্লেখিত পদ্ধতিতে ক্ষয় করছে এবং ক্ষয়িত পদার্থকে পরিবহন করে অন্যত্র সঞ্চয় করছে। এভাবে ভূত্বকের অনেক অংশ নগ্ন হচ্ছে ও সঞ্চিত পদার্থ দ্বারা কোনো কোনো অংশ ঢাকা ও চাপা পড়ে যাচ্ছে। প্রাকৃতিক শক্তিসমূহের দ্বারা ক্ষয়, পরিবহন ও সঞ্চয় ফলস্বরূপ ভূপৃষ্ঠে নানা ধরনের ভূমিরূপ গড়ে উঠেছে। এভাবে প্রাকৃতিক শক্তি দ্বারা ভূপৃষ্ঠ বা উপপৃষ্ঠীয় অংশের নগ্নীভবন পদ্ধতিকে বহির্জাত প্রক্রিয়া বলা হয়। এই বহির্জাত প্রক্রিয়া বা এক্সোজেনাস প্রসেসের কিছু বৈশিষ্ট্য রয়েছে। এটি একটি ধীর প্রক্রিয়া। প্রক্রিয়ার ফল তৎক্ষণাৎ বোঝা যায় না। অবস্থান ও জলবায়ু সাপেক্ষে পৃথিবীর এক এক অঞ্চলে এক একটি উপাদান অতি শক্তিশালী ও সক্রিয় হয়। যেমন মরু অঞ্চলে বায়ু, উচ্চ পার্বত্য অঞ্চল ও মেরু অঞ্চলে হিমবাহ কিংবা আর্দ্র অঞ্চলে নদী বেশি সক্রিয় হয়। একসঙ্গে একাধিক শক্তি ভূত্বকের খোদাইয়ে অংশ নিতে পারে। প্রত্যেকে তাদের অতীতের কাজের চিহ্ন ভূত্বকে রেখে যায়। বহির্জাত ফল প্রক্রিয়ার কেবলমাত্র ভূপৃষ্ঠের উপরিভাগে দেখা যায়। তাহলে এই বহির্জাত প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে এক ভারসাম্যজনিত অবস্থায় পৌঁছায় এবং বিভিন্ন ধরনের ভূদৃশ্য গড়ে তোলে। 1876 সালে জে.কে. গিলবার্ট ভৌগোলিক ক্ষয়চক্রের আলোচনার সময় প্রথম গ্রেড শব্দটি ব্যবহার করেন। নদী ক্ষয় ও সঞ্চয়ের কাজের মাধ্যমে ধীরে ধীরে ও ক্রমে ক্রমে ভারসাম্যজনিত অবস্থায় পৌঁছায়, যাকে বলা হয় গ্রেড। সাধারণভাবে একে ক্রম বলা যেতে পারে। ক্রমান্বয়ে ভারসাম্য অবস্থা লাভের সাপেক্ষে এই পর্যায়ন বা গ্রেডেশন শব্দটি এসেছে। 1904 সালে চেম্বারলিন ও স্যালিসব্যারি পর্যায়ন বলতে বহির্জাত প্রক্রিয়াসমূহের সম্মিলিত ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে উঁচু নিচু ভূভাগকে অর্থাৎ ভূমির উপরিভাগের অনিয়মিত রূপরেখাকে একটি সাধারণ তল বা পৃষ্ঠে নিয়ে আসাকে বোঝায়। এখানে সাধারণ তল বা পৃষ্ঠ বলতে ক্ষয়ের শেষ সীমাকে বা বেস লেভেল অফ ইরোশনকে বোঝায়। সুতরাং ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ হল পর্যায়ন বা গ্রেডেশন। মূলত আরোহণ বা অ্যাগ্রেডেশন এবং অবরোহণ বা ডিগ্রেডেশন প্রক্রিয়ার মাধ্যমেই ভূমিভাগের পর্যায়ন ঘটে থাকে। এই দুই প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রধান এজেন্টগুলি হল নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল, ভর সঞ্চালন ইত্যাদি। তবে কিছু জৈবিক প্রক্রিয়া ও আবহবিকার ক্ষয় ও সঞ্চয় কাজে সাহায্য করে। তাহলে দেখা যাচ্ছে বহির্জাত প্রক্রিয়া অবরোহণ, আরোহণ এবং জৈবিক প্রক্রিয়ায় সম্পন্ন হয়।
অবরোহণ অর্থাৎ ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে মূলত আবহবিকার পুঞ্জিত স্খলন এবং ক্ষয়ের মাধ্যমে, এবং এই প্রক্রিয়াগুলিকে ত্বরান্বিত করে যে সমস্ত প্রাকৃতিক শক্তি তারা হলো নদী, বায়ু, হিমবাহ, ভৌমজল, সমুদ্র তরঙ্গ ও স্রোত। আরোহণ অর্থাৎ ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পায় মূলত জলপ্রবাহ, নদী, বায়ু, হিমবাহ, ভৌমজল, সমুদ্র তরঙ্গের সঞ্চয়ের ফলে, এবং জৈবিক প্রক্রিয়া সম্পন্ন হয় জীবের মাধ্যমে মূলত ক্ষয় এবং সঞ্চয় কার্যের দ্বারা। যে প্রক্রিয়ায় নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়জাত ও পরিবাহিত সমস্ত পদার্থের পুঞ্জীভবন ও সঞ্চয় ঘটে থাকে এবং ভূপৃষ্ঠের উচ্চতা সাধারণত বৃদ্ধি পায়, তাকে আরোহণ বা অ্যাগ্রেডেশন বলে। আরোহণ প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে নদী। সেজন্য আরোহণ ঘটে থাকে মূলত নদীর বিস্তৃত মৃদু ঢাল অংশে এবং প্লাবনভূমিতে। ঢাল খুব কম হওয়ায় বোঝা বেশি অপসারিত হতে পারে না, ফলে পলি দ্রুত নদীগর্ভে সঞ্চিত হয়। নদীগর্ভে পলি সঞ্চিত হয়ে বিভিন্ন ধরনের সঞ্চয়জাত ভূমিরূপ যেমন বদ্বীপ, পলিগঠিত শঙ্কু, স্বাভাবিক বাঁধ, প্লাবন সমভূমি ইত্যাদি গড়ে ওঠে। নদীর জল অনেকগুলি শাখায় ভাগ হয়ে বিভিন্ন খাতে বইতে থাকে, যাকে নদীর প্রতিসারী প্রবাহ বা ডাইভারজেন্ট ফ্লো বলা হয়। এর ফলে নদীর আরও বহন ক্ষমতা কমে যায় এবং সঞ্চয় প্রক্রিয়া আরও বেশি মাত্রায় ঘটে থাকে। এছাড়া বায়ু দ্বারা গঠিত বালিয়াড়ি, হিমবাহ সৃষ্ট গ্রাবরেখা, টিল সমভূমি কিংবা সামুদ্রিক সঞ্চয় থেকে সৃষ্ট পুরোদেশীয় বাঁধ হল আরোহণের ফলে সৃষ্ট ভূমিরূপ। বহির্জাত প্রক্রিয়াসমূহের মধ্যে যেসব প্রক্রিয়া ভূপৃষ্ঠের উঁচু স্থানগুলিকে নগ্ন করার মাধ্যমে নিম্নক্ষয়ের শেষ সীমায় নিয়ে আসে এবং ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটায়, তাকে অবরোহণ বা ডিগ্রেডেশন বলা হয়। আবহবিকার বা ওয়েদারিং, পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়েস্টিং এবং ক্ষয় সাধন অবরোহণে প্রধান ভূমিকা পালন করে। অনেক সময় আবহবিকারের ফলে সৃষ্ট শিলাখণ্ড ও আলগা মাটি অভিকর্ষ বলের প্রভাবে ভূমির ঢাল বরাবর ধীরে ধীরে কিংবা তাড়াতাড়ি অথবা অকস্মাৎ নিচে নেমে আসে। একে পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়েস্টিং বলে। বিভিন্ন প্রাকৃতিক শক্তির ঘাত প্রতিঘাতে যখন শিলা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয় এবং অন্যত্র পরিবাহিত হয়, তখন তাকে ক্ষয়ীভবন বলে। এতে মূল শিলাস্তরের অভ্যন্তরভাগ নগ্ন হয়ে যায়, তাই একে নগ্নীভবন বলা হয়ে থাকে। তবে নদীর ক্ষয়কার্যের ফলে অবরোহণ সবচেয়ে বেশি হয়, তাই অবরোহণ বলতে সাধারণত নদীর ক্ষয়কাজকে বোঝায়। নদীর যান্ত্রিক প্রক্রিয়ায় অর্থাৎ ঘর্ষণ, অবঘর্ষণ, লম্ফদান ও রাসায়নিক প্রক্রিয়ায় দ্রবণ কার্যের মাধ্যমে ক্ষয় করে থাকে। অবরোহণের মাত্রা নির্ভর করে হিমবাহ, বায়ুপ্রবাহ, জলপ্রবাহ, নদীর শক্তি এবং পুঞ্জিত ক্ষয়ের পরিমাণের উপর। আবহবিকার এই প্রক্রিয়াগুলিকে পরোক্ষভাবে সাহায্য করে। বৃষ্টিপাতের পরিমাণ, তাপমাত্রা হ্রাস বৃদ্ধি, ভূমির ঢাল, উচ্চতা, শিলার ধরন, মাটির প্রকৃতি, উদ্ভিদ আচ্ছাদনের পরিমাণ, আবহবিকারের মাত্রা, ভূ আলোড়নজনিত উত্থান এবং বর্তমানে প্রবলভাবে মানুষের প্রভাব ইত্যাদি অবরোহণের প্রধান নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। এর ফলে ভূমির উত্তল ও অবতল ঢাল তৈরি হয়। পাহাড় পর্বত ও উঁচু ভূভাগের যেদিকে ক্ষয় হতে থাকে সেই দিকে ক্রমশ পেছনের দিকে সরতে থাকে, অর্থাৎ ভূমি ঢাল পিছু হটতে থাকে, যাকে বলা হয় ঢালের পশ্চাদপসারণ। এর ফলে ঢালের কৌণিক মান বেড়ে যায় এবং ঢাল আরও খাড়া হয়। বিভিন্ন প্রকার ক্ষয়জাত ভূমিরূপ তৈরি হয়। ভূপৃষ্ঠের উঁচু নিচু অবস্থা ক্রমশ মসৃণতা লাভ করতে থাকে। চলো তাহলে জেনে নিই এই আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার পার্থক্য কী। প্রথমত, আরোহণ প্রক্রিয়া হলো বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি। অন্যদিকে অবরোহণ প্রক্রিয়া হলো বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ভূমিভাগের উচ্চতা হ্রাস। দ্বিতীয়ত, আরোহণ প্রক্রিয়ার নিয়ন্ত্রকগুলি হল বিভিন্ন প্রাকৃতিক শক্তির পরিবহন ও সঞ্চয় করার ক্ষমতা। অন্যদিকে অবরোহণ প্রক্রিয়ার নিয়ন্ত্রকগুলি হল বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয় কাজের মাত্রা। তৃতীয়ত, আরোহণ প্রক্রিয়ার প্রধান কাজ হল ক্ষয়জাত পদার্থকে অন্যত্র সঞ্চয় করা। অন্যদিকে অবরোহণ প্রক্রিয়ার প্রধান কাজ হল ভূত্বকের শিলাসমূহকে ক্ষয় ও নগ্ন করে দেওয়া। চতুর্থত, আরোহণ প্রক্রিয়ায় নিচু জায়গা উঁচু হয়ে ভূমির ঢালকে সমান করার দিকে এগিয়ে যায়। অন্যদিকে অবরোহণ প্রক্রিয়ায় উঁচু ভূভাগ ক্রমশ ক্ষয় হয়ে ক্ষয়ের শেষ সীমার দিকে এগিয়ে যায়। প্রথমেই বলেছি আবহবিকার একটি অন্যতম ভূমিরূপ গঠনকারী বহির্জাত প্রক্রিয়া।
এই প্রক্রিয়াটি ভূপৃষ্ঠে এবং উপপৃষ্ঠীয় অংশে সক্রিয় থাকে। আবহবিকারের মূল বৈশিষ্ট্য এটি সস্থানিক অবস্থায় থেকে কাজ করে এবং ভূমিরূপের পরিবর্তন ঘটায়। আবহবিকার বা ওয়েদারিং শব্দটি এসেছে আবহাওয়া বা ওয়েদার থেকে। আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা এবং বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস এর সাহায্যে ভূপৃষ্ঠের শিলাস্তর যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ এবং রাসায়নিক পদ্ধতিতে বিয়োজিত হলে তাকে আবহবিকার বলে। যান্ত্রিক, রাসায়নিক ও জৈবিক পদ্ধতিতে আবহবিকার সরাসরি ভূমিরূপের পরিবর্তনে যেমন অংশ নেয়, তেমনি পরোক্ষভাবে পুঞ্জিত স্খলন বা মাস ওয়েস্টিং, নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি অন্যান্য ভূমিরূপ প্রক্রিয়ার ক্ষয়কাজে সাহায্য করে। অন্যদিকে আবহবিকার ক্ষয়কাজকে ত্বরান্বিত করে। সুতরাং এটি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূদৃশ্য তৈরিতে বা ল্যান্ডস্কেপ সৃষ্টিতে অংশগ্রহণ করে। আবহবিকার প্রধানত তিন প্রকার: যান্ত্রিক, রাসায়নিক ও জৈবিক আবহবিকার। আবহবিকারের তীব্রতা নির্ভর করে আবহাওয়ার দুটি মুখ্য উপাদান উষ্ণতা ও আর্দ্রতা বা বৃষ্টিপাতের উপর। তাপমাত্রা দ্রুত পরিবর্তন, কেলাস গঠন, শিলাস্তরে চাপের হ্রাস বৃদ্ধি, কীটপতঙ্গের জৈবিক কার্যাবলী প্রভৃতির প্রভাবে শিলায় যান্ত্রিক বা ভৌত পরিবর্তন ঘটলে শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। একে বলে যান্ত্রিক বা ভৌত আবহবিকার। এইভাবে শিলা শুধু ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়। শিলার বিভিন্ন উপাদানের মূল ধর্ম একই থাকে। শুষ্ক বা প্রায় শুষ্ক জলবায়ু অঞ্চলে অর্থাৎ মরু জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য লক্ষ্য করা যায়। যান্ত্রিক আবহবিকার মূলত পাঁচটি প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রথমত, তাপমাত্রা দ্রুত পরিবর্তনের প্রভাবে উষ্ণ মরু অঞ্চলে বিশেষত গ্রানাইট জাতীয় শিলার বাইরের অংশ স্তরে স্তরে খুলে আসে। এই ধরনের আবহবিকারকে বলা হয় গোলাকৃতি আবহবিকার বা স্বল্পমোচন। দ্বিতীয়ত, কেলাস গঠনের কারণে শীতল অঞ্চলে শিলাস্তরের ফাটলে জল ঢুকে বরফে পরিণত হলে ফাটলের আয়তন বাড়ে এবং তার চাপে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। একে বলে তুহিন খণ্ডীকরণ। তৃতীয়ত, শীতপ্রধান অঞ্চলে ভূমির ওপর সঞ্চিত বিপুল পরিমাণ বরফের স্তূপ অপসারিত হলে নিচের শিলাস্তর চাপ মুক্তির কারণে প্রসারিত হয়ে খণ্ড বিখণ্ড হয়ে যায়। একে বলে শিটিং। চতুর্থত, বৃষ্টির ফোঁটার ক্রমাগত আঘাতে দুর্বল হয়ে বা বৃষ্টির জলের সংস্পর্শে শিলাস্থিত খনিজের আয়তন বেড়ে গিয়ে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পঞ্চমত, শিলাস্তরের ফাটলে গাছের শিকড় প্রবেশ করলে কালক্রমে তার চাপেও শিলা খণ্ড বিখণ্ড হয়ে যায়। এবারে আসি রাসায়নিক আবহবিকার বা কেমিক্যাল ওয়েদারিংয়ে। বায়ুমণ্ডলের মধ্যে যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প প্রভৃতি উপাদান থাকে সেগুলি শিলার মধ্যে থাকা খনিজ পদার্থের উপর বিভিন্নভাবে বিক্রিয়া করে শিলার কাঠিন্য নষ্ট করে দেয়। এই বিক্রিয়ার জন্য শিলার মূল খনিজগুলি গৌণ খনিজ কণায় পরিণত হয়ে সহজেই ক্ষয়প্রাপ্ত হয়। এইভাবে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শিলা চূর্ণ বিচূর্ণ হলে তাকে রাসায়নিক আবহবিকার বলে। রাসায়নিক আবহবিকার মূলত পাঁচটি প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রথমত, চুনাপাথর গঠিত অঞ্চলে বৃষ্টির জলের মাধ্যমে যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় তাকে অঙ্গারযোজন বা কার্বনেশন বলে। এইভাবে চুনাপাথর দ্রবীভূত হয়। দ্বিতীয়ত, যেসব শিলায় লোহার ভাগ বেশি সেগুলি জলের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকা অক্সিজেনের সংস্পর্শে এসে দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। একে বলে জারণ বা অক্সিডেশন। তৃতীয়ত, কতগুলি শিলা গঠনকারী খনিজের জল শোষণ করার ক্ষমতা বেশি, যেমন হেমাটাইট, অলিভিন প্রভৃতি। এইসব খনিজের সঙ্গে জল যুক্ত হলে শিলার রাসায়নিক পরিবর্তন ঘটে। একে বলে জলযোজন বা হাইড্রেশন। এর ফলে শিলা ক্ষয়প্রাপ্ত হয়। চতুর্থত, জলের মধ্যে থাকা হাইড্রোজেনের হাইড্রক্সিল আয়ন শিলাস্থিত খনিজের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় শিলার যে পরিবর্তন ঘটায় তা হলো আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিস। এতে শিলার ক্ষয় ঘটে। পঞ্চমত, জিপসাম, খনিজ লবণ প্রভৃতি শিলা জলে দ্রবীভূত হলে বিয়োজিত হয়। একে বলে দ্রবণ বা সলিউশন। এবারে বলবো জৈবিক আবহবিকার বা বায়োলজিক্যাল ওয়েদারিং। গাছের ডাল, পাতা, ফুল, ফল, শিকড় এছাড়া মৃত্তিকাস্থিত কীটপতঙ্গ যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে শিলা চূর্ণ বিচূর্ণ করতে পারে। এই ধরনের আবহবিকারকে বলা হয় জৈবিক আবহবিকার। যান্ত্রিক, রাসায়নিক ও জৈবিক আবহবিকারের মাধ্যমে ভূত্বকের উপরিভাগে শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হয়ে ভূমির ওপর শিথিল, কোমল ও সমধর্মী পদার্থের আবরণ বা রেগোলিথ সৃষ্টি করে। এই রেগোলিথ থেকেই সৃষ্টি হয় মৃত্তিকা।
এরপর মৃত্তিকা সহ শিলাস্তরের ওপর সৃষ্ট ওইসব পদার্থ নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতির মাধ্যমে অন্যত্র অপসারিত বা পরিবাহিত হয়। শিলাস্তর চূর্ণ বিচূর্ণ করে আবহবিকার অবরোহণের মাধ্যমে পর্যায়নের এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আবার ওই সব বিচূর্ণীকৃত পদার্থসমূহই নদী, হিমবাহ, বায়ুপ্রবাহের মাধ্যমে নিম্নভূমিতে সঞ্চিত হয় এবং আরোহণ প্রক্রিয়াতেও আবহবিকার এক উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। এছাড়া আবহবিকারের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ গড়ে ওঠে। পেঁয়াজের খোসার ন্যায় গ্রানাইট শিলার ওপরের স্তর খুলে এসে গোলাকৃতি গম্বুজ বা এক্সফোলিয়েশন গম্বুজ গঠন করে। শিলার ফাটল বরাবর আবহবিকার অনেক গভীর পর্যন্ত পৌঁছে যায় এবং পৃষ্ঠীয় রেগলিত সরে গিয়ে অন্তস্থ কঠিন শিলা উঁচু হয়ে দাঁড়িয়ে থাকে। আগ্নেয় শিলায় গঠিত এ ধরনের ভূমিরূপ টর বা ক্যাসল কাপিজ নামে পরিচিত। কয়েক শত ফুট গভীর পর্যন্ত আবহবিকার বিস্তৃত হলে টর অপেক্ষা অনেক উঁচু টিলা সৃষ্টি হয়। এদের ইনসেল বার্চ বলা হয়। শুষ্ক অঞ্চলে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে এ ধরনের ভূমিরূপ দেখা যায়। কেলাস গঠন প্রক্রিয়ায় আবহবিকার ঘটলে পাহাড়ের ঢালে স্ক্রি বা ট্যালাস জমা হয়ে ট্যালাস ঢাল গঠন করে। ভূপৃষ্ঠে বা উপপৃষ্ঠে লৌহ অক্সাইড জমাট বেঁধে মৌচাকের ন্যায় আকৃতির কঠিন ত্বক বা ডুরি ক্রাস্ট গঠন করে। তাহলে এই ভিডিও থেকে আমরা ভূদৃশ্য বা ল্যান্ডস্কেপ গঠনের বহির্জাত পদ্ধতিগুলি সম্পর্কে জানলাম। এবার তোমাদের জন্য থাকছে কিছু প্রশ্নাবলী। প্রশ্নগুলি হলো: 1. অবরোহণ কী? এই অবরোহণের বৈশিষ্ট্য ও নিয়ন্ত্রক আলোচনা করো। 2. আরোহণ পদ্ধতি কী? এর বৈশিষ্ট্য ও নিয়ন্ত্রক আলোচনা করো। 3. পর্যায়ন বা গ্রেডেশন বলতে কী বোঝায়? 4. বহিস্থ প্রক্রিয়ায় প্রধান কোন দুটি পদ্ধতি কাজ করে? 5. অবরোহণ ও আরোহণ পদ্ধতিকে একত্রে কী বলা হয়? ভিডিওটি ভালো করে দেখলে এবং তোমাদের পাঠ্যপুস্তকটি পড়লে অবশ্যই তোমরা এই প্রশ্নগুলির উত্তর দিতে পারবে। যদি এই ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করো এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সকলকে ধন্যবাদ।